ओम कृषधरी महाचंडी मुक्तकेशी बलिप्रिये कुलाचार प्रसन्यास्ये नमस्ते शंकर प्रिये। মা অভয়াদায়িনী শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই মুহূর্তে নিউজ নাও কিন্তু পৌঁছে গেছে শহর দক্ষিণাঞ্চলের বেলতুলি অবস্থিত মা আনন্দময়ীর মন্দিরে। মায়ের মন্দিরের কেন আমরা এসেছি মায়ের মন্দিরে, কারণ এই মায়ের মন্দিরের কিন্তু একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরার জন্য এই মন্দিরটি একদিনে বা এক বছর বা কয়েক মাসে গড়ে ওঠেনি, এটা অনেক দীর্ঘ বছর কিন্তু পরে এইভাবে মায়ের মন্দিরটা তৈরি হয়েছে। আগে ছিল কুড়ে ঘর, মাটির ঘর, ছনের ছিল ছাউনি। সেই ছাউনি থেকে মায়ের আজকে এই দালান ঘরে মা অধিষ্ঠিত হয়েছেন, মা এখানে আছেন, বিরাজ করছেন। সেটা মায়ের ইচ্ছায়, মায়ের আশীর্বাদে এবং ভক্তদের যে প্রাণ দিয়ে দান করা, মায়ের পুজোতে তাদের সম্মিলিত হওয়া, এইসব দিয়ে কিন্তু আজকে মায়ের মন্দিরের এই অবস্থান, এখন এই মন্দির তৈরি হয়েছে। আজকে এই ইতিহাসটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরব, তার জন্যই কিন্তু নিউজ নাও আপনাদের সামনে তুলে ধরার জন্য পৌঁছে গেছে। মা আনন্দময়ীর যা নিত্য পূজা করে থাকেন সেই পুরোহিতের সঙ্গে কিন্তু আমরা কথা বলবো। তিনি কিভাবে পুজো করেন, কত বছর ধরে পুজো করছেন, সব কিছু জানবো। আপনাকে নমস্কার, নিউজ নাওর পর্দায় আপনাকে স্বাগত। আপনার নাম পুরোহিত মশাই? শ্রী বাবুল ভট্টাচার্য। বাবুল ভট্টাচার্য। আপনি কতদিন ধরে পুজো করছেন? 14 বছর। কবেলা পুজো করেন? হ্যাঁ, কবেলা? তো দুবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা। নিয়মটা কি থাকে? প্রত্যেক দিন যা আপনার ফল প্রসাদে ফল ভোগ হইব, সামাজিক অনুষ্ঠান হলে অন্নভোগ হইব, অমাবস্যাতে অন্নভোগ হবে, এইভাবে চলবে। আচ্ছা, নিত্য পুজো আর ধরুন বিশেষ কোনো পুজো, যেমন দীপাবলিতে মায়ের পূজা অর্চনা করা হবে, মানে নিত্য পুজো আর সেই পুজোর মধ্যে কি তফাৎ? ওইখানে ষোড়শ পাচারে পূজা হবে, আর এটা নিত্য পুজো হতে, সেখানে এত পূজা, বড় পূজার প্রয়োজন নেই, সামান্যভাবে পূজা হবে। আর এখানে ষোড়শ পাচারে ওখানে সজ্জা থেকে আরম্ভ করে সমস্ত কিছু দিয়েই পূজা করা হবে মাকে, যা যা করা হয় সব কিছু, ফার্স্ট টু লাস্ট টোটাল। কতক্ষণ লাগে পুজো দিতে? প্রায় 7 ঘন্টা। 7 ঘন্টা মানে বিশেষ পুজো? বিশেষ পুজোতে। আর নিত্য পুজো দিতে? নিত্য পুজো দিতে আপনার 1 ঘন্টা। 1 ঘন্টা? 1 ঘন্টা, হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা যে মন্দির প্রাঙ্গণে বসে আছি, পেছনে যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, মায়ের বিগ্রহ বসানো আছে, সেই মন্দিরটির কিন্তু একটি ইতিহাস আছে। কারণ এই মন্দিরটি একদিনে গড়ে ওঠেনি, বা 1 বছরে গড়ে ওঠেনি, বা কয়েক বছরও গড়ে ওঠেনি, সেটা অনেক বছরের কিন্তু একটা ইতিহাস রয়েছে। কিভাবে এই মন্দিরটি গড়ে উঠেছে এবং কি
কেমন ছিল সেই মন্দিরটি আগেকার সময় এবং এই জায়গাটিকার কীভাবে এই মন্দির গড়ে উঠলো সেই সব বিষয়ে কিন্তু আমরা জানবো। আমাদের সঙ্গে কিন্তু রয়েছেন যার জায়গা এটা, যাকে এই মন্দিরটি দান করা হয়েছিল যে সব কিছু দেখার জন্য, তার সঙ্গে কথা বলবো। আপনার পরিচয়টা দেবেন এবং পুরো হিস্ট্রিটা বলবেন। নমস্কার, আমি শ্রী বিশ্বনাথ দে, এই কালী মন্দিরের প্রতিষ্ঠাতা স্বর্গীয় বীরেন্দ্র কুমার ঘোষ মহাশয়ের মেয়ের দিকে নাতিনের গড়ে ছেলে, মানে নাতিনের গড়ে পতি। 1900 অবিভক্ত ভারত আমলে 1940 সনে উনি তখন ঢাকা বিক্রমপুরে থাকতেন এবং এই জায়গাটা মহারানী ত্রিপুরা, স্বাধীন ত্রিপুরার মহারানী কাঞ্চনপ্রভা দেবীর এস্টেট ছিল এই বাজারঘাট। ওনার কাছ থেকে উনি নগদ মূল্যে এই জায়গা কিনেছেন, কিনে ওইখানেও থাকতেন। এখানে বাড়ি করার পরে তারপর পারমানেন্টলি এখানে 1944 সনে এসে পড়েছেন এবং কালী মন্দির ওইখানে পুজো করতেন, তিনি পুজো আরাধনা করতেন। তারপরে উনি ওখান থেকে এখানে নিয়ে এসছেন, নিয়ে তখন একটা ছনের ঘর ছিল, একটা মাটির কোটা ছিল, ওখানে কালী পূজা করতেন। আমার বড়মাই পূজা করতেন। এরপরে আমার বড়মা নিঃসন্তান ছিলেন। আমার বড়মা আমার মাকে 2-2.5 বছর বয়সে এখানে এনেছেন, দিদিমার কাছ থেকে চেয়ে এনে প্রতিপালন করেছেন এবং বিয়ে দিয়েছেন। তারপরে আমার জন্ম। হ্যাঁ, দত্তক না, এমনি আর কি, যে বোন নাতি মাসি বোনজি সম্পর্ক, আমার দিদিমার বড়মা। হ্যাঁ, তারপর বড়মা সঙ্গে আমার মাও ছোটো অবস্থা থেকে কালী পূজা দিতেন। আবার বড় তো চাকরি করতেন ওইখানে ঢাকাতে। তখন মুগরা স্টেশনে গিয়ে হাইটে মুগরা গিয়ে তারপরে ঢাকা যেতেন, তারপর চিটাগাং বার্মা পর্যন্ত যেতেন। অবিভক্ত ভারত, একই ভারত ছিল। তারপরে 1947 সনে 44 সনে তো পার্মানেন্টলি এখানে এসে পড়েন। এরপরে আর ওখানে যাননি। তারপর থেকে বড় মাই পূজা দিতেন, আমার মাও পূজা দিতেন। এই দিতে চলছে। তখনকার দিনে প্রত্যেক অমাবস্যায় খুব ভালো করে এই পূজা হতো। বিভিন্ন ফল মূল এবং মিষ্টি, লুচি, সুজি, তখনকার এমন কিছু খাবার ছিল না। লুচি সুজি তো হতোই প্রত্যেক অমাবস্যায়। এবং আমাদের রাজবাড়ির যে কর্তা বংশের তারাও এই বাড়িতে আসতেন, আমি মার কাছ থেকে শুনেছি। সেটা 1960 সালের দিকে, 55 সালের দিকের কথা বলছি। তারপরে 1962 সালে আমার বড় বাবা দেহত্যাগ করেন। তখন আমি ক্লাস 1-এ পড়ি। হ্যাঁ, এরপরে তো বড় মাই পূজা দিতেন, আমার মাও পূজা দিত। এরপরে 1975 সনে কিছুটা জায়গা বিক্রি করার পরে মানে এই মন্দিরের মূর্তি, মায়ের মূর্তি পাথরে করা হয়। বড় মা পাথরের মূর্তি করিয়েছেন। তখন মাটির ঘর ছিল, মূর্তিও মাটির ছিল। হ্যাঁ, এরপরে মাটির ঘরই ছিল, কিন্তু মূর্তিটা পাথরের মূর্তি করিয়েছেন। তখনকার দিনে 1975 সনে 8-9 হাজার টাকা লেগেছে পাথরের মূর্তি করাতে। হ্যাঁ, তারপরে মাটির ঘরে পরে একটা পাতি টিনের ঘর ছিল, কেরোসিন টিনের ঘর। তারপরে ঢেউ টিনের ঘর করেছি। হ্যাঁ, আস্তে আস্তে আর কি। যাই হোক, এইভাবে পূজা হতো। 1975 সনে পাথরের মূর্তি বসেছে। তারপরে আমার স্ত্রী এবং বড়মা দুজনেই পূজা দিত 85 থেকে। আমার স্ত্রী সহ 85 বিয়ে করেছিলাম। এরপরে 94 থেকে বড়মা আর পূজা দিতে পারেন না। তারপরে 94 থেকে আমার স্ত্রী পূজা দিচ্ছেন। এইভাবে সব চলছে। এরপরে আস্তে আস্তে আমি আমার এইখানে যে তারা নতুন পূজা কমিটি আছে, আমি হ্যান্ডেড ওভার করি। যার কারণে এখানে একাধারে তো সম্ভব না, এত কলেবর বৃদ্ধি পেয়েছে। আজকে সবাই নেওয়াতে বৃদ্ধি পেয়েছে। আমি তারাও ইচ্ছে ছিল আর করবে সবাই মিলে। আমি তো একা পারবো না, এত উন্নতি করতে, এইরকম উন্নতি আমি এই জন্য কমিটির কাছে দিয়ে দিই। দেওয়াতে এখন এত কলেবর বৃদ্ধি পেয়েছে। আমাদেরও তো সম্ভব ছিল। আমি খুশি যে তারা ভালোভাবেই চালাচ্ছে এবং এখানে সামাজিক অনুষ্ঠান হয়, অন্নপ্রাশন হয়, শ্রাদ্ধ হয়। অত্র অঞ্চলের লোকের আগে শ্রাদ্ধ অনুষ্ঠানে খেতে গেলে কারো বাড়িতে হতো, নাহলে শিব বাড়িতে যেতে হতো, ওই আনন্দময়ী কালী বাড়ি ইয়েতে যেতে হতো, রাজবাড়িতে যেতে হতো। এখন এই সমস্যা হয় না। সবাই এখানে প্রতিদিন রিটায়ার্ড পার্সনরা সন্ধ্যের সময় বসে, প্রতিদিন ভক্তরা আসে। এতে আমি আনন্দিত এবং আমি মনে করি যে কালীবাড়ির যে প্রতিষ্ঠাতা স্বর্গীয় বীরেন্দ্র কুমার ঘোষ স্বর্গ থেকে তৃপ্তি পাচ্ছেন যে আমার যে কালী সাধনা। হ্যাঁ, এখানে এখন আগে আসতো 2-4 জন, 5 জন, 7 জন, এখন আসে হাজার লোক আসে কালী পুজো। কয়েক হাজার, 50,000 লোক বা 40,000 লোক হবে। উনি খুবই তৃপ্তি পাচ্ছেন যে এই কলেবর বৃদ্ধিতে আমিও তৃপ্তি পাচ্ছি। আমার মিসেসও খুশি, আমরা খুশি। কেন এই কালী মন্দিরটিকে আপনাদের সামনে তুলে ধরা? আপনারা বুঝতেই পারছেন 1944 সাল থেকে এখানে মায়ের পুজো হচ্ছে, আর্চা হচ্ছে। আর এইটা আমরা শুনে এসেছি যে এই মা নাকি ভীষণ জাগ্রত। মায়ের কাছে চোখ বন্ধ করে মন থেকে প্রণাম করে যদি কিছু চাওয়া হয় তা নাকি ফল পাওয়া যায়। সেই জন্যই কিন্তু আপনাদের কাছে এই কালী মন্দিরের যে ইতিহাস সেটা তুলে ধরা। আর আপনারা জানেন কিছুদিন পরেই কিন্তু মায়ের দীপাবলি অনুষ্ঠান। সেই দীপাবলি পুজোর আগেই কিন্তু আমরা চাইছি যে এই মায়েরও আনন্দময়ী মায়েরও যাতে যে ইতিহাস সেটা আপনাদের সামনে তুলে ধরি। ঠিক এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে কিন্তু বসে আছে
যে নতুন মন্দির কমিটি যাকে হ্যান্ডওভার করেছেন আপনি, তাদের সঙ্গে কথা বলবো। তারা বলুক তাদের কর্মকাণ্ড, সারা বছর ধরে তারা কি করে, সমাজের জন্য কিন্তু কাজ করে থাকেন, এই জন্যই কিন্তু আমাদের ছুটে আসা জানা। নমস্কার, আমার নাম সুরজিৎ চৌধুরী। আর আমি গত বছর থেকে এই মন্দির কমিটির যে কালচারাল কমিটি আছে সেই কমিটির কনভেনারের দায়িত্ব পালন করছি। তো প্রথমেই আমি শ্রী আনন্দময়ী কালীবাড়ির পুজো কমিটির পক্ষ থেকে আপনাদের নিউজ নাওয়ের সমস্ত কর্মকর্তাদের আমি অবশ্যই শুভেচ্ছা জানাই, দীপাবলির শুভেচ্ছা জানাই। এবং আপনারা এখানে এসেছেন, যেটা বিশ্বনাথ দা বললেন আপনাদের কাছে সেই প্রাচীন ইতিহাসটা, সেটা তো আপনারা শুনলেন। তো এই যে একটা ছোট্ট মন্দির থেকে, ছোট্ট কোঠাঘর, তার থেকে এই যে আজকে মায়ের মন্দিরের এত কলেবর সেটা বৃদ্ধি পেয়েছে, সেটা দেখুন। মানুষ তো আমি বলবো মানুষ নিমিত্ত মাত্র, মানে পুজো কমিটি সব করে ফেলেছে বা এরকম কিছু না, সেটা মায়ের আশীর্বাদে হয়ে গেছে। এটা মা এখানে আনন্দময়ী রূপে বিরাজ করছেন। তো আর আপনি যেটা বললেন যে হ্যাঁ মা সত্যিই জাগ্রত, তো মায়ের আশীর্বাদেই এই মন্দিরের কলেবর বৃদ্ধি পেয়েছে এবং আশা করি এটা ধীরে ধীরে আরও বৃদ্ধি পাবে। তো আপনি যেটা জানতে চেয়েছেন যে আমাদের বর্তমান যে কর্মকাণ্ড, সেটা আমি প্রথমে বলবো যে দেখুন, আমাদের সামাজিক কাজ হিসেবে আমাদের একটা অ্যাম্বুলেন্স আছে, এবং এই বাধারঘাটের যে প্রাক্তন বিধায়িকা উনি সেই অ্যাম্বুলেন্সটা সেটা দিয়েছিলেন আমাদের, এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের বর্তমান যে সাংসদ লোকসভার বিপ্লব দেবজি ছিলেন এই অনুষ্ঠানে, সেটা নিয়মিত করছে, রোগী আনা নেওয়া করছে, সার্ভিস দিচ্ছে। তারপর ধরুন আমাদের দুস্থদের মধ্যে আমরা মাঝে মাঝেই বস্ত্রদান অনুষ্ঠান করে থাকি। আমরা কিছুদিন আগেই স্বাস্থ্য শিবির করেছি বিভিন্ন মানুষের মধ্যে, প্রচুর সাড়া পেয়েছি আমরা। এই ধরনের সামাজিক কর্মকাণ্ড কিন্তু আমাদের চলছে। তারপরে দেখুন এই আমাদের মন্দিরের সামনে আমাদের যে 39 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায়, ওনার উদ্যোগে এবং আমাদের ঐকান্তিক ইচ্ছায় উনি সেটা করেছেন, এবং আশা করছি আমরা এই যে দীপাবলি উৎসব তার আগেই আমাদের এখানে একটা যাত্রী শেড এখানে হয়ে যাবে। এটা একটা মানুষের জন্য একটা বাড়তি পাওনা আমি বলবো। আর তাছাড়া এই দীপাবলি উৎসবে যেটা আমরা করি, দীপাবলির প্রথম দিন তো পুজো সেখানে হয়। আমার আমন্ত্রণ থাকবে, আপনারা অবশ্যই দীপাবলির দিন আসবেন এবং দেখবেন বিশ্বনাথদা যেটা বলেছেন, হাজার হাজার লোক এখানে সমাগম হয়। আর সন্ধেবেলায় আমরা যেটা করি, সাংস্কৃতিক অনুষ্ঠান করি, আমাদের শ্যামা সঙ্গীতের অনুষ্ঠান থাকে। আর এবছর আমরা একটু ভিন্ন মাত্রা যোগ করবার চেষ্টা করেছি, যে আমরা এবার মহিষাসুর মর্দিনীর মধ্য দিয়ে আমরা এবারের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা শুরু করব। তারপর আমাদের বিশিষ্ট শিল্পীরা থাকবেন, লোকাল শিল্পীরা এখানে থাকেন, অনুষ্ঠান হয়। তার পরের দিনও আমরা একটা অনুষ্ঠান করি, সেটা হচ্ছে আমরা বাউল সঙ্গীত। যেহেতু মন্দির, এখানে তো অন্য গান করা যায় না, তার জন্য সেখানে আমরা বাউল সঙ্গীতের অনুষ্ঠান করে থাকি। সেখানেও আমন্ত্রিত শিল্পীরা আসেন এবং খুব সুন্দর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়। আর পুজোর দিন আপনারা যদি পরে দেখবেন যে মন্দিরের পেছন দিয়ে যেখানে আমাদের রান্নাঘর, সেখানে হাজার হাজার মানুষ সেখানে মহাপ্রসাদ নেওয়ার জন্য প্রচুর লাইন হয়। এখানে অন্নভোগ বিতরণ করা হয়, এর জন্য দুপুরবেলা প্রচুর লাইন হয়। তো এরকম বিভিন্ন কাজ যেটা পুজো উপলক্ষে, দীপাবলি উপলক্ষে সেটা হয়, দীপাবলি উৎসব উপলক্ষে। আর তো সামাজিক কাজ তো বললামই। আর আমাদের আরেকটা ইচ্ছা আছে যে এই যে সামনের জায়গাটা আপনারা দেখছেন, সেখানে আমাদের একটা ইচ্ছা যে নাট মন্দির করবার। ও আরেকটা জিনিস সংযোজন করি, যে আমাদের মায়ের মন্দিরে ছিল না, চূড়া ছিল না। তো সেটা সবার সাহায্য নিয়ে, মায়ের আশীর্বাদ নিয়ে এইবার পাঁচটা চূড়া হয়েছে, গম্বুজ হয়েছে, এবং সেটা পুজোর আগে রঙ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, চলছে, রং চলছে, কাজ চলছে। আচ্ছা, নিত্য পুজো করা হয় মায়ের, হ্যাঁ, এই নিত্য পুজোর দায়িত্বটা কার উপর আছে? নিত্য পুজোটা আমাদের এখানকারই স্থানীয়, ওনার নাম বাবুল চক্রবর্তী, উনি পুরোহিত, উনি বাবুল ভট্টাচার্য, উনি এখানকার পুজোর দায়িত্বে আছেন। আর আমাদের যিনি কোষাধ্যক্ষ অঞ্জন চক্রবর্তী, উনিও কিন্তু এই পুজোর দায়িত্বে থাকেন। কারণ অনেক সময় ধরুন বাবুর একটু অসুবিধে থাকে, বা অনেক সময় অসুস্থতা থাকতে পারে, বা অন্য জায়গায় চলে যান, তখন কিন্তু সেই জায়গাটা আমাদের অঞ্জনবাবু অত্যন্ত কী বলবো, দায়িত্বপূর্ণভাবে। অঞ্জনবাবু যেমন একদিকে ক্যাশিয়ারের দায়িত্ব সামলাচ্ছেন কোষাধ্যক্ষ, আবার পুজোর দায়িত্বটাও সামলাচ্ছেন, মানে অত্যন্ত দায়িত্ববান লোক। সুতরাং সেটা
আমি বলবো যে বর্তমান যে পুজো কমিটি বা মন্দির কমিটি, প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই, প্রত্যেকটা মানুষ অত্যন্ত দায়িত্ববান, দায়িত্বশীল, যার জন্যই এত সুন্দরভাবে এই অনুষ্ঠানগুলো চলছে এবং নিত্যদিনের যে পুজো সেই পুজোও চলছে। আমার পেছনে আরেকজন রয়েছেন, আপনার পরিচয়টা জানতে চাইব। নমস্কার, আমার নাম অঞ্জন চক্রবর্তী। আমি এখানের কেশিয়ার বা কোষাধ্যক্ষ। তো এখানের যা কিছু পেমেন্ট আছে সব আমার থ্রুতেই আমি তাদের পেমেন্ট করি। তা আমি তো বৃদ্ধ হয়েছি, ঠিক আছে, বয়সও হয়েছে। আমি আগে চাকরি করতাম, রিটায়ারমেন্টও গিয়েছি, প্রায় 15 বছর চলে। তারপরেও আমাকে এখানে রেখেছে। যাই হোক, আমি করছি। পুজো তো করছেন আপনি? মাঝে মাঝে মধ্যে অনেক সময় পুরোহিত না থাকলে তখন আমাকে পূজাটা করতে হয়। যেমন দুর্গাপুজোর সময় সে চলে যায়, আমাকে করতে হয়। বিভিন্ন সময় আর অসুস্থ হলে তো আরেকজন থাকতেই লাগে, তখন আমিও পূজা করি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই সাইডটা দিয়ে আপনার জবা ফুল গাছ ছিল, ওই যে 5 পাপড়ির যে জবা। তো গোপালদা বলছিলেন যে উনি জানলা দিয়ে দেখছেন যে মেয়েটা, ছোট্ট মেয়ে, ফুল তুলছে। তখন 3টে 3:30 বাজে। গোপালদা বলছে আমার ভয়ে সারা শরীর মানে যেন ঘাম বেরোচ্ছে, আমি আর বেরোতে সাহস পাচ্ছি না। তো আমি গোপালদাকে এমনি বললাম যে আচ্ছা, তুমি যদি একটা কাজ করতে, তুমি যদি বেরিয়ে তখন গিয়ে যদি ধরতে যে মাগো আমি তোমাকে ধরে ফেললাম, তো আমার সেই সাহসটা হয়নি, সেই সাহসটা হয়নি। তো আপনি বুঝতেই পারছেন যে আমারও এখন মানে গা কাটা দিচ্ছে আমার। আপনি যেটা কিছুক্ষণ আগে বললেন যে মা এখানে জাগ্রত, হ্যাঁ সত্যি মা এখানে জাগ্রত। এবং মা এখানে হয়তো আমরা এই চোখে দেখি না, আমাদের সাধারণ চোখে মাকে দেখবার সেই শক্তি সামর্থ্য তো আমাদের কোনোটাই নেই। গোপালদা দেখতে পেরেছিলেন। আপনি যদি কোনোদিন গোপালদার সঙ্গে কথা হয়, আপনি যদি মানে সেটা জিজ্ঞেস করেন, উনি বলবেন। তো এটা আমার মনে পড়লো, আমি একটু দর্শকদের সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। বলছিলাম না, মা আনন্দময়ী আশ্রমের যে ইতিহাস রয়েছে, সেই আনন্দময়ীর আশ্রমটা আপনাদের একটু আগে দেখালাম। ঠিক এই আনন্দময়ী কোত্থেকে গিয়ে ওখানে অধিষ্ঠিত হয়েছেন, বিরাজমান হয়েছেন, এই হলো সেই বটগাছ। সেই বটগাছের নিচে কিন্তু মা ছিলেন, মাকে এখানেই পুজো অর্চনা করা হতো। এবার মা নাকি একবার স্বপ্ন দেখিয়েছেন, যিনি এখানে পুজো অর্চনা করতেন তাকে নাকি স্বপ্ন দেখিয়েছেন যে আমি কেন এই রোদ বৃষ্টি জলে ভিজবো, তুই তো ঘরেই ঘুমোচ্ছিস, তো আমাকে কেন এখানে রেখেছিস। তখনই কিন্তু সেই আনন্দময়ীর আশ্রমে সেই কুড়ে ঘর, মাটির ঘরে নিয়ে মাকে স্থাপন করা। এবার এই ইতিহাসটা এখানে শুনবো, এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনার নামটা বলবেন? আমার নাম জওহরলাল দে। আচ্ছা, আর আপনার নামটা? হরিপূর্ণ দাস। এটা হইলো হিস্টোরি বলতে আমাদের এখানে হইলো আনন্দময়ী কালীবাড়ির প্রতিষ্ঠাতা হইলো বীরেন্দ্র ঘোষ, গিরিবালা ঘোষ। ওনারা একসময় পাকিস্তানে আমাদের ঢাকা ঢাকেশ্বরী মিলে কাজ করতো। বীরেন্দ্র ঘোষ উনি যখন যুদ্ধ লাগলো বাংলাদেশে পাকিস্তান আর লগে, এই তখন এটা কী করলো, উনি মা কালীর ভক্ত ছিল, মা কালীর মাদাত করে নিয়ে প্রথম এখানে একচালা একটা ছাবড়া ছিল, ওই ছাবড়াতে রেখে পূজা করতো। তারপরে ওনারে স্বপ্নে দেখাইলো, তুই কেন আমাকে ঘরে ঘুমাচ্ছ, আমার বৃষ্টির জল কেন খাওয়াচ্ছে। উনি স্বপ্নে দেখে এর পরের দিনে উনি ছোটো করে একটা মাটোয়াল ঘর, একটু পাতি টিন দিয়ে ছোটো করে ঘর করে ওইখানে প্রতিষ্ঠা করছে আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে। তখন থেকে আমরা এখানে আমরা পূজা পালন সব কিছু করি। তখন আসলো আমাদের সীমাদ্রি, এই কী নামটা তোর বিশেষ ওই হেমলতা, মানে হাজরা। তখন কী করতো, যেহেতু বটগাছটা এখানে কালী নিয়ে গেছে, ঠাকুরের পূজা হইতো এখানে, তখন হেমাক দিনে তখন যদি বটবেলা এখানে পূজা করতো। আচ্ছা আচ্ছা, মন্দির কালী দিয়ে পূজা করতো। তখন এই কালী মন্দির, এই বটগাছটা আমরা এখনও মানি, আগেও মানতাম। আমরা গোস্বামীর দিয়ে যখন আমরা কীর্তন হইতো, বাতাসা লুট্টু সব একটা জমাই আমরা এখানে সব পূজা দেওয়া বিতরণ করতাম সবাই। এইটা মেন হিস্ট্রি। হ্যাঁ, এরপর তো আস্তে আস্তে লোকজন ভালো হয়ে বললো। কালীবাড়ি যখন একসময় আমরা এখানে একটু ভয় পেতাম, রাত্রেবেলা একটু ভয় লাগতো, এখন তো আমাদের একটা সর্বোপরি হয়ে গেছে। হ্যাঁ, আশ্রম হয়ে গেছে। এই যে কালীবাড়ি চন্দনদা নামে যে পরিচিত, তিনি যে হিস্ট্রিটা বলেছেন, তিনি কিন্তু এই বটগাছটি উল্লেখ করেন। ওনার জন্মের আগে। আচ্ছা আচ্ছা, ওনার মাকে এই গিরিবালা ঘোষ পালতো, ছোটবেলা পাইলে সেরা ওনারে বিয়া দেওয়া হয়েছে চন্দনের মাকে, রসময় ঘোষ দেড় লোকে।
ওরা পিছনে একটা জায়গা দিয়ে তারা রসময় দেয়। আচ্ছা, ওই তারার বাড়ি করে দিছে, ওই বাড়িতে পিছনে চন্দ্রনাথ আগের বাড়ি থাকে তার ছোটো ভাই, এটা তার আদি বাড়ি। কালীবিধির জায়গা দিয়ে ঘর করে সব দিয়ে দিছে নাতিনি। তখন এরপরে কালীবিধি যখন মারা যায় অসুস্থ হইলো, তখন চন্দন এই বাড়ি দিয়ে ঢুকলো, পূজা হইতেছে, অনুষ্ঠান তো সব কিছু, কিন্তু চন্দন এগুলি জানে না। আচ্ছা আচ্ছা চন্দন তখন জন্মহীন, আচ্ছা আচ্ছা। এই আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাদের এই বিষয়টা আমাদের জানানোর জন্য। এখানেই শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠানটি। আপনারা প্রত্যেকে কিন্তু নিউজ নাওয়ের সঙ্গে থাকবেন এবং কেমন হয়েছে আজকের এই আলোচনা এবং আপনাদের সামনে যেই ইতিহাসটা তুলে ধরলাম, কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। নমস্কার।